শ্রীভূমির একমাত্র সরকারি হাসপাতাল ভুগছে দৈন্যদশায়। রোগীদের ভুরি ভুরি অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে সংবাদ চ্যানেলে সম্প্রচার করা হয়েছে। এদিকে হাসপাতালের পাহাড় সম সমস্যার সংবাদ চ্যানেলে সম্প্রচার হওয়ার পর অবশেষে গা নড়ল শ্রীভূমি প্রশাসনের। সোমবার হাসপাতালে সাডেন ভিজিট জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। হাসপাতাল পরিদর্শন করে নানা সমস্যার খবরাখবর নেওয়ার পাশাপাশি রোগীদের সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে জেলা আয়ুক্তের হাসপাতাল পরিদর্শনের সময় নানা বিসঙ্গতি ধরা পড়ে। বিশেষ করে রোগীদের প্রতি চরম অবহেলা, শৈল চিকিৎসকের অভাব, বিকল লিফট, পর্যাপ্ত ঔষধের অভাব ইত্যাদি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। তাই অভিযোগের পর অভিযোগে জেলা আয়ুক্ত আজ সরকারি হাসপাতাল পরিদর্শন করে। রোগীদের অনেকেই মিডিয়ার ক্যামেরার সামনে অভিযোগ উত্থাপন করেন জেলা আয়ুক্তের সামনে। এদিকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উল্লেখ করেন, অসামরিক চিকিৎসালয়ের বিরুদ্ধে উত্থাপিত হওয়া বহু অভিযোগের সত্যতা আজ অচিরে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে বলে সাফ জানান জেলা আয়ুক্ত। गाइडेंस बना चले क्या ऐसे आज मैंने किया आज बोला है शुक्रवार में गए ना शुक्रवार आज ही बोला है सर कल होगा एक्सरे करा लिया ना हाँ करा लिया चेक करा लिया ऐसे ही बोलते हैं একটা কথা होता है बोलूंगा तो बोलिए ना। आप लोगों का पब्लिक का कोई जिम्मेदारी नहीं है कि लाइन मेंटेन करने का कोई जवाबदारी नहीं है। लाइन में ही ले रहा है सबका लाइन काफी अंदर तो लाइन में ही है। कैसे पता है सिक्योरिटी हेल्प किया ब्रीफ किया हम लोगों ने सिक्योरिटी को बंद कर किसका जवाबदारी सिक्योरिटी का जवाबदारी है डॉक्टर का जवाबदारी। कुछ सिविल हॉस्पिटल में सडन विजिट जैसा कुछ नहीं है, रूटीन विजिट था। हम जैसे आते रहते हैं वैसे आज भी आए, चेक किया, चीज़ों का जायज़ा लिया और देखा कुछ चीज़ें, एक दो शिकायतें थी पब्लिक की तो उनको एड्रेस करने की कोशिश की है। बाकी सफाई का तो स्टेटस काफ़ी अच्छा ही है। आईपीडी में भी डॉक्टर राउंड पे हैं, ओपीडी में भी डॉक्टर प्रेजेंट हैं, सब सुचारू रूप से चल रहा है।
बाकी जो एक दो शिकायतें थी पब्लिक की उनको एड्रेस करने का कोशिश किया, जायजा लिया कि क्यों ये शिकायतें आ रही हैं और आगे समय में हम कोशिश करेंगे कि वो सारी शिकायतें दूर की जा सकें। कोई पेशेंट बोल रहा है कि उनको मेडिसिन नहीं मिल रहा, लिफ्ट का उसका इंक्वायरी हो रहा है, जो मेडिसिन उनका नहीं मिला हमने सारे फोटो लिए, इंक्वायरी कर कुछ चीज़ों ये शिकायतें जेन्युइन भी लग रही हैं और कुछ नॉन जेन्युइन भी लग रही हैं, दोनों चीज़ों की हम लोग इंक्वायरी कर रहे हैं। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ও বহু চর্চিত কনকপুর বাকরসা মোকাম সেতু নির্মাণ কাজের শিলান্যাস করলেন শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই সেতু নির্মাণে প্রায় 1,34,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এলাকার মানুষদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা মাথায় রেখেই এই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশাবাদী ব্যক্ত করেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী মার্চ মাসের মধ্যেই সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই যে ব্রিজটা, এই ব্রিজের দীর্ঘদিনের এতদিনের মানুষের স্বপ্ন যে ব্রিজটা বড় হবে। আমি আন্তরিকভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি যে পিডব্লিউডি ডিপার্টমেন্টের অধীনে আজকে এই ব্রিজটা রিকনস্ট্রাকশন হচ্ছে। তো এই রিকনস্ট্রাকশন হওয়ার জন্য টোটাল তার লেংথ 16 মিটার থাকবে, পাস থাকবে 7.5 মিটার। তো এই 16 মিটার লেংথ আর 7.5 মিটারে ইজিলি দুটা বড় গাড়ি ক্রস হওয়া যাবে। তো আমি মনে করি যে এতদিন অঞ্চলে মানুষের যে সমস্যা ছিল এই সমস্যা অতি শীঘ্রই লাগু হবে। যে প্রশ্ন এখানে এসছে কতদিনে কাজ শেষ হবে, আমি আপনাদের মাধ্যমে এলাকাবাসী সকলকে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে যিনি বরাদ পেয়েছেন উনি কাজ করতে এসেছেন। তো আমরা যদি উনাকে সম্পূর্ণ সহযোগিতা করি তাহলে উনার একটা আলাদা দায়বদ্ধতা থাকবে। এই সহযোগিতা আমি জানি আপনারা সবাই করবেন, কিন্তু আমি আবার অনুরোধ রাখছি যে সহযোগিতা বিভিন্ন ধরনের হয়, এখানে দাঁড়িয়ে কাজ দেখা সেটা না, কিন্তু আন্তরিকভাবে যদি একবার যিনি বরাদ পেয়েছেন, যিনি কাজ করছেন তাদেরকে যাওয়া আসার পথে একটা যদি ধন্যবাদ দেওয়া যায় বা একটু উৎসাহ প্রদান করা যায় তাহলে কিন্তু একটা আলাদা দায়বদ্ধতা কাজের জন্য আসবে। আর এটা হলে আমি মনে করি কাজের যে কোয়ালিটি, গুণগত মান সেটা আরও ভালো হবে। আমি এখানে যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে আমি অনুরোধ করেছি যে কোয়ালিটি মেনটেন করে যাতে কাজ হয়, কারণ আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকারের পিরিয়ডে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো কিন্তু পরিকল্পিতভাবে হচ্ছে। আর টাকা পয়সা যাতে বিগত দিনের কংগ্রেস সরকারের মতো অপচয় না হয় আর দুর্নীতি না হয় তার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই সচেষ্ট রয়েছি। আমি এলাকাবাসীকে সেটাও অনুরোধ রাখবো যে আপনারাও কোয়ালিটির ব্যাপারে আপনারা দেখতে পারেন, কিন্তু যদি কোয়ালিটি সম্বন্ধে কোনো অসুবিধা হয় আপনারা ডাইরেক্টলি কন্ট্রাক্টরকে না বলে অবশ্যই আপনারা যেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্টে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে বলবেন। আমি আশা রাখি যে তারা পদক্ষেপ নেবেন। তাতে যদি অসুবিধা কিছু হয় আমি এমএলএ হিসাবে রয়েছি, আমাকে আপনারা বলবেন বা ডিসিকে বলতে পারেন। আমি আশা রাখছি এই কাজ যদি এইভাবে করি আমরা তাহলে আগামী বর্ষার সিজনের আগে এই কাজকে আমরা মার্চের ভেতরে আমরা চেষ্টা করছি যে মার্চ এপ্রিলের মধ্যে এই কাজকে আমরা শেষ করব। একটা কথা প্রশ্ন, এখানে যেটা ড্রেন হচ্ছে, যে মাস্টার ড্রেন, বিগত দিন থেকে স্লোলি কাজ চলছে, এটা কোনো আউটলেট বার করে এখনও কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে না, বা এই বর্ষা আসছে, দেখা যাচ্ছে যে রাস্তায় অনেক গাড়িগুলো দাঁড়িয়ে কাজ করা হয়। তো কবে এইটা শেষ হবে, এই ড্রেন আউটলেট কোন দিকে বার করা হবে? দেখুন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলতে চাই যে শিলচর বিধানসভা বা শিলচর সমষ্টির যে কাজ, সেই অনেক কাজ করার এখনও বাকি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা আনপ্ল্যান্ড সিটি কংগ্রেস সরকার। রীতিমতো চ্যালেঞ্জের মুখোমুখি শ্রীভূমি পুলিশ। ঘন ঘন নিশি কুটুম্বদের তাণ্ডবে ঘুম উবে গিয়েছে পুলিশে। বর্তমানে চুরির ঘটনা যেভাবে বেড়ে গেছে তাতে যথেষ্ট উদ্বেগে সাধারণ জনগণ। ফের শ্রীভূমির রায়নগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী অনুপ জৈনের বাসভবনে নিশি কুটুম্বদের তাণ্ডব। বাসভবনের স্বত্বাধিকারী ঘরে না থাকার সুযোগ নিয়ে চোরেদের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী তছনছ করে হাতিয়ে নিয়ে যায় মূল্যবান সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর থানার পুলিশ। উপস্থিত হন এলাকার পৌর কমিশনার বিজু বণিক।
কত টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরেদের দল তা বর্তমানে জোর গলায় বলা যাচ্ছে না, কেননা বাসভবনের মালিক ঘরের বাইরে রয়েছেন। জানালা ভাঙা পাড়াপড়শির নজরে পড়ে যাওয়ায় খবর দেওয়া হয় এলাকার পুর কমিশনারকে। ঘটনার খবর পেয়ে অচিরে ছুটে আসেন পৌর কমিশনার বিজু বণিক। পুলিশ সবকিছু খতিয়ে দেখছে। তারপরে আমার একদিন এসপি সাহেবের লগে কথা হয়েছে, তখন আমার কইছে যে আমি নানি করছি তোমার বুঝতাম যে কারো তো একটু দিলা বালাই যে সাইডটা হইতে হাঁকে নানি মানে সেটিং হয়েছে না সপ্তাহ কিচ্ছু সেটিং হয়েছে না আস্তা ডিস্ট্রিক্ট ট্রান্সফার করেছে। ইওরও ফোন করলাম, আমার কমরুল চৌধুরী যে এর নাম্বারটা আছে এটা ফোন করেছি রিসিভ করেন না 11 জন আমার উপর আছে আমি যাই না তোমার আমার তো দাম নাম্বার রাখি 7 মানে ইয়া ঘরটা পরিষ্কার করে আর ঘরের মালিক বর্তমান অসুস্থ, ক্যালকাটা ডাক্তার দেখায়। আর আজকে সকালবেলা যখন আইয়া দরজাটা খুলাইছে, খুলিয়া প্রথম দরজা তো খুলাইছে, দ্বিতীয় দরজা খোলার পরেই দেখা গেছে ভাঙা। তখন তাই লগে লগে ওই লাগা বাসায় তারা ডাক দিয়ে আনছে, আনিয়া ভিতরে ঢুকিয়া পুরা দেখা গেছে যে এইদিকে ব্যাক সাইডের জানলার গ্রিল ভাঙিয়া ভিতরে ঢুকিয়া এখন কিতা নিছে না নিছে মালিক না আসলে তো বোঝা যেত না, কিন্তু আস্তা গড় মানে ইয়া করা হয়েছে। মালিকের নাম কি? অনুপ জৈন। কই আছে ডাক্তার দেখান। পুরো পরিবারও কি? পরিবারে তো তার ওয়াইফ নাই, 2 মেয়ে ক্যালকাটা বিয়া দিলেছেন। অনুপ জৈন মহাশয়, ওনার বাসা রায়নগরে। তো ওনার বাড়িতে আমরা সকালবেলা খবর পেলাম যে ওনার বাড়িতে চুরি হয়েছে। সবাই আসার পর দেখলাম যে ওনার যেভাবে জানালা ভেঙে চুর ঢুকেছে, এটা একটা চিন্তার বিষয়। কারণ যে শহরের উপকণ্ঠে যেভাবে রাত্রিবেলায় যে চুরির ঘটনাটা যে হয়েছে, সেটা আমরা সবাই দেখলাম। এখন আমরা থানায় ফোন করার পর পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করার জন্য, কিন্তু চলছে ইনভেস্টিগেশন। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী সবাই এসেছে, আমরা দেখলাম চোর যেদিকে ঢুকেছে বা যে পদ্ধতিতে ঢুকেছে সেটা চিন্তার বিষয়। জানি না কীভাবে হলো, কী হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কী হয়েছে জানি না, কারণ অনুপজি বাড়িতে নেই এবং ওনার পরিবারও এখন নেই, বাড়ি বন্ধ ছিল। সেই অবস্থায় গতকালকে রাত্রে চোর হানা দিয়েছে। বাকি ইনভেস্টিগেশন করার পর জানা যাবে। মালিক পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি বলেছেন উনি খুব দ্রুত আসছেন, আসার পর উনি বুঝবেন কী হয়েছে কিনা। আচ্ছা, মাত্র কয়েক ঘন্টার মধ্যে শহর শ্রীভূমিতে ফের চুরি।
শহরের ইএনজি কলোনির ব্যবসায়ীর বাসভবনের চুরির ঘটনা ঘটতে না ঘটতে ফের শহরের এওসি পয়েন্ট সংলগ্ন হার্ডওয়্যারের দোকানে চোরেদের তাণ্ডব। শ্যান পদবী হার্ডওয়্যারের দোকান থেকে দিন দুপুরে চোরেদের দল হাতিয়ে নেয় 8,000 টাকা ক্যাশ বাস্ক থেকে। দোকান মালিক রাজীব কুমার সেন দোকানের পিছনে থাকা ঘরে যায় চা আনতে। এই সুযোগে চোরেদের দল ক্যাশ বাস্ক থেকে হাতিয়ে নেয় নগদ 8,000 টাকা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলেও কোনো কিনারা করতে পারেননি। অনেকেই কটাক্ষ করে বলেছেন আধুনিকতার যুগে চোরেদের দাফাদাফি। চুরিকাণ্ডের পর পুলিশ দৌড়ে আসে, সব খবরাখবর নিয়ে তদন্ত চলতে থাকে, বাস এ পর্যন্তই। সাগরেদদের ধরতে ব্যর্থ হয় পুলিশ। এদিকে হঠাৎ করে শহর তথা শহর সংলগ্ন চুরিকাণ্ড অত্যধিক বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ জনগণ। দিন দুপুরে চুরিকাণ্ড আটকাতে পুলিশদের আরও সক্রিয় হতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন শ্রীভূমিবাসী। অপোজিট সাইড দোকান না এগো তো এটা নাই এটা ফুটপাত বন্ধ দাও কেটা হয়েছিল ঘটনা? ঘটনা হইলো আমি বড় চা গরম করার গেছি, চাটা আনাত গেছি। আর আনাত গেছি আইয়া মানে 5 মিনিট সময় লাগছে না, 5 মিনিট সময় মনে হয় খুব বেশি 5 মিনিট। আইয়াও দেখছি মানে একটা মানুষ একটা বাইরে গলির মাথা দাঁড়ানি, হেরে আমি চিনি গলির মাথা দাঁড়ানি। আচ্ছা হেরে আমি চিনি, হ্যাঁ ঢুকছে না। তারপরে আমি যখন চাটা লইয়া ঘরে ঢুকছি, দোকানে ঢুকিয়ে দেখি তালার চাবিটা খোলা আর কেশর নিচে খোলা। আমি তালা চাবি খোলা, আমার কেশর নিচে কেন? আমি তো তালা মারিয়া গেছি। তারপরে লগে লগে ক্যাশ খুলছি, খুলে দেখি ভিতর ক্যাশ পরিষ্কার নাই। কত টাকা? আনুমানিক 8,000 টাকার মতন আছে। চাবি কই আছে? চাবি তো আমার পাশে আরেকটা ডয়ার পাশের ডয়ার আছে। এটার মধ্যে এটা আলাদা আলাদা ভাবে রাখা। কত সময় ঘটনা? এই তো এই আধা ঘন্টা দেখতে একটা ফোনটা দেখতে এরকম টাইমে আমি অবাক হয়েছি। আমি আইয়া খুলে দিই, গাড়ি খুলে দিই, কেস খালি পরিষ্কার। শ্রীভূমি শহরের উপকণ্ঠ আমরা এইমাত্র লক্ষ্য করলাম যে আমাদের পেট্রোল পাম্পের নিয়ারেস্ট এখানে শ্যান হার্ডওয়্যার, যে অল্প কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসলো যে এখানে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে আসলাম এবং থানাকে ফোন করার পর এখানে গারদের ইনচার্জ সহ বিভিন্ন সাংবাদিক বন্ধুরা এসেছে। আমরা লক্ষ্য করলাম যে এই উপকণ্ঠে দুপুরবেলা প্রায় আধা ঘন্টা আগে যেখানে ওনার ক্যাশ কাউন্টার থেকে কে বা কাহারা 8 থেকে 10,000 টাকা চুরি করে নিয়ে গেছে অনুমানিক। তো সবথেকে উদ্বেগের বিষয় যে আজকে আমি সকালবেলা আমাদের রায়নগরে আরেকটি চুরির ঘটনা কালকে রাত্রে হয়েছে অনুপ জৈনের বাড়িতে, উনি বিশিষ্ট ব্যবসায়ী। তো এরকম ঘন ঘন আরও কিছু অন্যান্য এলাকাতেও আমরা শুনতে পেয়েছি বা দেখতে পাচ্ছি। খুব উদ্বেগ বিষয় নাগরিকদের জন্য। তো আমি মনে করি আমাদের পুলিশ প্রশাসন আরও সজাগ হওয়া দরকার, যাতে করে এই যারা এই রাত্রিবেলা হোক আগে এখন দেখা যায় দিনের বেলাও যেভাবে চুরির ঘটনা ঘটছে বিভিন্ন অল্লিগল্লিতে, সেটা যাতে রোধ করা যায়। আমার আহ্বান থাকবে আমরা যারা সচেতন নাগরিক আমরাও আমরা কপারেশন করব, কিন্তু সঙ্গে আমাদের পুলিশ প্রশাসন আমার মনে হয় আরেকটু সজাগ হওয়া দরকার, যাতে করে এই ধরনের অসাধু যারা ব্যক্তি যারা আছে তাদেরকে যাতে ধরতে পারে, তার জন্য আমি অনুরোধ রাখছি। ধর্মনগর মহকুমার সোনারুপাশা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক শিক্ষক। দুর্ঘটনায় গুরুতর আহত হন কদমতলা এলাকার বাসিন্দা সুব্রত নাথ। তিনি পেশায় একজন শিক্ষক এবং বর্তমানে দক্ষিণ গঙ্গানগর এসবি স্কুলের কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, স্কুল ছুটির পর দক্ষিণ গঙ্গানগর থেকে বাইক চালিয়ে নিজ বাড়ি কদমতলার উদ্দেশ্যে যাচ্ছিলেন সুব্রত নাথ। সোনারুপাশা এলাকায় পৌঁছতেই বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা AS05M 0828 নম্বরের একটি বিলাসবহুল গাড়ির সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সুব্রত নাথ বাইক থেকে ছিটকে পড়ে যান। অন্যদিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছ ভেঙে সোনারুপাশা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল নাথের বাড়িতে ঢুকে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দে আশেপাশের মানুষ ছুটে এসে ধর্মনগর দমকল অফিসে খবর দেন। আসলাম বুঝলেন, এখানেও আমি হঠাৎ করে দেখি যে একটা গাড়ি ওভারটেক করতে গিয়া এই গাড়িটা একটা বাইকে করছে, বাড়ি দিছে। বাড়ি দিয়া আমার বাড়ির গাছ ভাঙ গিয়া বাড়ির ভিতরে ঢুকে গেছে।
এমনি কি কারোর ক্ষয়ক্ষতি হয়েছে না আপনি দেখছেন? এমনিতে বাইকের হেমলেট মাথা তাকাতে গিয়া তোমার বাইকের হয়েছে না, ড্রাইভারের কিছু ক্ষতি হয়েছে না, এবং গাড়ির ড্রাইভারও এমন একটা ক্ষতি। কোন দিক দিয়ে গাড়ি আসছে? গাড়িটা কদমতলা থেকে ধর্মনগর দিকে যাইতেছে। বাইক কোন দিক দিয়ে আসছে? বাইক ধর্মনগর থেকে কদমতলার দিকে যাইতেছে। কয়টা নাগাদ হয়েছিল ঘটনাটা? হ্যাঁ, ঘটনাটা কয়টা নাগাদ? তো 10-15 মিনিট আগে হয়েছে। কোন জায়গায় আসছিল? হ্যাঁ, গাড়ির কোন জায়গা? গাড়িটা কোন জায়গাতে আসামের নাম্বার দেখতেছি এখন তো কইতাম ভাই। না গাড়ির ভিতরে কেউ আসছিল নাকি? হ্যাঁ, একজন লোক আছিল, ড্রাইভারও আছিল। মানে এমনি প্যাসেঞ্জার কেউ আছে? হুম। মানে আপনার মানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ক্ষতি 2-3, আমার তো বাড়ির এই 2টা গাছ ভাঙছে, গাড়ির একটা ফুলের গাছ ভাঙছে, সুপারি গাছ ভাঙছে, বাউন্ডারি ওয়ালের ইয়েগুলা টিন টান এগুলো ভাঙছে। মোটামুটি অনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি? রবিবার মধুরবন্দ ঘাংপাড় এলাকায় 1,60,00,000 টাকার ব্যয়ে জল জীবন মিশনের আওতাধীন পিএইচই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর বিধানসভার বিধায়ক দীপায়ন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, বিজেপি সরকার সাম্প্রদায়িক নয়, সংখ্যালঘু ও মুসলিম অধ্যুষিত এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যা তার স্পষ্ট প্রমাণ। তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জল প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আজাদ ভাই সব বেড়ালা তুমি ডাক্তার না আমরা লইলে হ্যাঁ ওই গেছে। এখন আমাদের মাননীয় বিধায়ক তথা সবাই আমাদের টেন্টেটিভ যেটা ডিস্ট্রিবিউশন নেটার, আমি আগামীতে এটাই ভাবছি যে আজ শুনলে যে একটা ইউজার্স কমিটি যারা এত সুন্দরভাবে পরিচালনা করছে, তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ অ্যাকচুয়ালি কারণ আমরা এখানে ফ্লাড ফ্রন্ট হঠাৎ জল হয়ে যায়, কিন্তু ফ্লাড লেভেল থেকে অনেক উপরে, যে কষ্টটা আমরা এনিওয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মধুরবনবাসীকে, ধন্যবাদ সবাইকে। একটি মাল করে ওনার হাতে তুলে দিয়েছেন। আমার এতটা মুখস্থ ছিল না, কিন্তু আজাদ আপনাদের সম্মুখে বলেছেন। আন্তরিকভাবে আজাদকে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমরা জানি এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা, তো আমি আমার কথা এখান থেকে শুরু করার চেষ্টা করছি। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি পেছনে একটা তকমা আছে যে সাম্প্রদায়িক দল, আর 1980 ইংরেজিতে কিন্তু বস্তুতপক্ষে দলের সৃষ্টি হয়েছিল। তার আগে দীর্ঘদিন কিন্তু কংগ্রেস এই দল শাসন করেছে, কিন্তু কোনোভাবে আমাদের লেগেছিল যে ভারতবর্ষের মানুষ আবার পরাধীন ভারতে বাস করতে শিখেছেন, যার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কয়েকজন ব্যক্তিত্ব ওনারা গিয়ে একটা পলিটিক্যাল পার্টির জন্য আবেদন রাখেন, আর তখন পলিটিক্যাল পার্টির সৃষ্টি হয় জনসংঘ, তারপর জনতা দল, তারপর ভারতীয় জনতা পার্টি হয়েছে। আর 1980 ইংরেজিতে এই দলের সৃষ্টি হওয়ার প্রয়োজন ছিল না, কারণ দেশে বিভিন্ন রাজনৈতিক দল ছিল, এই দলের শাসন ব্যবস্থা ছিল, কংগ্রেসের শাসন ব্যবস্থা দীর্ঘকাল ছিল, সেখানে নতুন করে রাজনৈতিক দল হওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু প্রয়োজন তার জন্য এসেছিল যে গোটা ভারতবর্ষের মানুষ যখন তার ন্যূনতম মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছিলেন, ন্যূনতম মৌলিক অধিকার মানে কি, বৈদ্যুতিক ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি থেকে যখন বঞ্চিত হয়েছিলেন, তখন ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়। আর জন্মলগ্ন থেকে ভারতীয় জনতা পার্টি একটি কথাই বলে এসছে যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা আসলে আমরা এই ন্যূনতম মৌলিক অধিকারগুলো যাতে ভারতবর্ষের মানুষ পায়, তার জন্য আমরা। ধর্মনগরে এক যুবকের আত্মঘাতী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার।
তিনি কামেশ্বর এলাকার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় ধর্মনগরের রাজবাড়ি এলাকায় অবস্থিত একটি বেসরকারি কুরিয়ার সংস্থার ডেলিভারি কর্মী ছিলেন। পরিবার সূত্রে অভিযোগ, সম্প্রতি ওই কুরিয়ার সংস্থার দোকানে কিছু যুবক ও যুবতী প্রবেশ করে প্রসেনজিৎকে বেধড়ক মারধর করে। অভিযোগ, মারধরের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় এবং তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে প্রসেনজিৎ। পরবর্তীতে অপমান ও মানসিক চাপে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। কিছু সময় পরে বাড়ির কাছেই একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাটা কি হয়েছিল? গতকালকে নাম প্রসেনজিৎ সরকার, বাড়ি কামেশ্বর, ব্লু ডার্টে পার্সেল ডেলিভারি দেয়। তো সকালে যায়, দুপুরে আসে বা সন্ধ্যার সময় আসে অনেক সময়। তো আবার পরে কিছু কইছে না, কিন্তু তার মালিকের থেকে জানতে পারছি যে সন্ধ্যার সময় নাকি তার এক যে পার্সেল কাস্টমার, ওরা তাকে আসিয়া তার অফিসের মধ্যে মারধর করছে। তিনটা মেয়ে, 2জন ছেলে আসলো। তারপরে মারধর করার পরে তারপরে হে আবার ভুল স্বীকার করছে, কইছে না আমি অতবার ফোন করছি, তোমরা ফোন করছো না দেখে আমি একটু দূর ভাষায় কথা কইছি। তারপরে ভুল স্বীকার করছে। তারপরে কইছে তারা কানা ধরে উঠবো, তুমি এরকম ব্যবহার করছো মেয়েরার লগে বা সবের লগে, তুমি এরকম করো, এই কথা কইয়া তার সবের সামনে, মানুষ অনেক জড়ো হয়েছিল, সবের সামনে কানা ধরিয়া উঠাইয়া পোস্ট পাইছে অনেক সময়। কইছে এইগুলা আমি সোশ্যাল মিডিয়া ডালবো, তুমি এরকম করো। ওই করার থেকে মানতে না পারিয়া ওখানে এই ঘটনাটা ঘটছে। এখন এই ঘটনাটা কেমনে করছে, হে নিজে করছে না তারা আবার কইছে যে ছেলের যেগুলো আসলো তোমার দেখমু আমরা, তখন ওই হেরানি মারছে। এটা আমরা এখন এটা সুস্থ তদন্ত করিয়া বিচার চাই। ঘটনা যারা এই ঘটনা করছে তাদের কি নামটাম পাইছেন? নামটাম পাইছি না, কিন্তু যে মেয়েটার পার্সেল আসলো পার্সেল কোম্পানি থেকে তারা কইছে সব ডিটেলস পাওয়া যাইব। আর ওইখানে সিসিটিভি ক্যামেরা থেকে সব কারা কীভাবে তার উপর অত্যাচার করছে এগুলা সব পাওয়া যাব। আপনি কি হন যে মারা গেছে? আমি তার বড় ভাই, জেরাত্ত ভাই। কি নাম? বিশ্বজিৎ সরকার। কি হয়েছিল ঘটনাটা? অ্যাকচুয়ালি আমি ব্লু ডার্টের এখানের ওনার আর কি। আমার দোকানটা হলো গিয়া রাজবাড়ি নবযুগ সংঘ ক্লাবের অপোজিট। তো কালকে একটা পার্সেল নিয়ে একটা ঘটনা ঘটছে, যেটা মানে হ্যাঁ ফোন করছে অনেকবার, কাস্টমারের ফোনটা ধরছে না। তো এরপরে লাস্টে যখন ধরছে তখন তার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এই ইস্যুটা নিয়ে সন্ধ্যার সময় 3জন মহিলা আর 1জন পুরুষ, 2জন পুরুষ আইসলো। তো আইয়া আমার কইলো যে হে গালাগালি করছে। তো এই জায়গায় দাঁড়াইয়া তারপরে হে আইছে, আইবার পরে হেরে জিগাইলাম যে তুই গালাগালি করছ, তার কাছে ক্ষমা চাইল। হে ক্ষমা চাইলিছে। ক্ষমা চাওয়ার পরেও তারা মহিলাটি তারে মারছে, থাপ্পড় মারছে আর তার ভিডিও বানাইছে। ভিডিও বানাইয়া হেরে কইছে যে এটা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হইব। এরপরে হেরে অনেক কিছু গালাগালিও করছে মহিলাটি করিয়া, এরপরে তারা গেছে কি। আর যে মহিলারা গালাগাল করছে তারা কি নাম জানেন আপনি? তার নাম, একজনের নাম হইল গিয়া সুস্মিতা ভট্টাচার্য, মোস্ট প্রবাবলি হুরুয়া অ্যাড্রেস, দক্ষিণ হুরুয়া। আর হিরু ভট্টাচার্যের মেয়ে, আমি যতটুকু খবর পাইছি এখন। বাবার নাম হিরু ভট্টাচার্য। হিরু ভট্টাচার্য। তো যে কনজুমার ছিল ওনার নাম কি? সুস্মিতা আর সঙ্গীতা, তারা 2 বোন। আরেকজন মহিলা আইছিল। তো ওই মহিলারাই মানে এইটাতে বেশি ইনসাল্ট ফিল করছে আর কি। তারা যে কইছে সোশ্যাল মিডিয়াতে দিব আর ভিডিও করছে, ওইটাতে মানে বেতলা। কি নাম তার আপনার করে যে কাজ করে? এর নাম হইল প্রসেনজিৎ সরকার। আপনার কি নাম? আমার নাম নূতন ধর।